কেউ কথা রাখেনির দেশে পরঞ্জয় গুহ ঠাকুরাতার মতো সাংবাদিকরা আগুন হয়ে জ্বলে ওঠেন। আজকে তার প্রডিউসড একটা চলচ্চিত্র আমরা দেখলাম, একটা ডকুমেন্টারি আমরা দেখলাম, এবং সেই ডকুমেন্টারির ভেতর দিয়ে আমরা একটা অদ্ভুত আগুনকে পেলাম, যে আগুনের নাম হলো ভোট চুরি অথবা ভারতবর্ষের গল্প। ফলে প্রথমেই আপনাকে স্বাগতম। অনেক ধন্যবাদ দেবাশিস। প্রত্যেক দর্শক, তোমার দর্শক কথামুখের দর্শককে আমি অভিনন্দন দিচ্ছি, অনেক ধন্যবাদ। এত প্রশংসা করো না, লোকেদের নজর এমনিতেও লেগে গেছে, আরও লাগবে। আমার 7টা মানহানির কেস চলছে, আডানিবাবুর উকিল আমার করেছে, আমার ব্যাংকের খাতা খালি করে দিয়েছে এরা, আমার অনেক কিছু হচ্ছে। মানে স্বাধীন সাংবাদিক হলে আজকে যা সমস্যা আমাদের, সেটা তুমি নিশ্চয়ই জানো আমার চেয়ে ভালো। প্রতিরোধের কালি আমরা লাগিয়ে দেবো আশা রাখলাম, মানে কবিরা চিরকাল এই আশাই রেখে গেছে। আমাদের সেই কান্না নিয়ে গান ধরেছেন বারে গুলামের মতো। মহারাষ্ট্র ম্যানিপুলেটেডে একটা জায়গা সবচেয়ে দারুণভাবে উঠে এলো, সেটা হলো আমরা সবাই বিরোধী দলগুলো যখন বলছিল ইভিএমে ঘোটলা আছে, তখন ব্রহ্মদৈত্য বেরোলো হচ্ছে ভোটার লিস্টের মধ্যে দিয়ে। তাহলে কি এটা গণতন্ত্রের একটা নতুন জায়গা আমরা পাচ্ছি, যেখানে ওয়ান ভোট ওয়ান নেশন এবং ভোট চুরি সম্পৃক্ত হয়ে যাচ্ছে। মানে ওয়ান ভোট ওয়ান নেশন যারা চায় তাদের কাছে ভোট চুরি সবচেয়ে সুন্দর ব্যাপার, একসাথেই মানে সাল্টে নেওয়া যায় বিধানসভা এবং লোকসভা ভোটকে। এই ব্যাপারটাকে যদি একটু বিশ্লেষণ করেন। আমার মনে হয় না পুরো দেশে ওয়ান ভোট ওয়ান নেশন মতো হবে, কারণ আমরা দেখেছি উড়িষ্যায় কী হয়েছিল। 2024 লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে বিধানসভার নির্বাচন হলো, তার কয়েক মাস পরে বিজু জনতা দল এবং অন্যান্য বুঝলোই কি অদ্ভুত, লোকসভা নির্বাচনের ফলাফল এক ধরনের, বিধানসভা নির্বাচনের ফলাফল আরেক ধরনের। একই লোক একই বুথে ঢুকে দুবার ভোট দিচ্ছেন, এটা অদ্ভুত। তবে বড় প্রশ্ন যেটা হলো যে কিভাবে কারচুপি হচ্ছে এবং হয়। এর ইলেকট্রনিক ভোটিং মেশিন এর একটা ছোট একটা অংশ, কিন্তু একটা অংশ। ভিভিপ্যাট, ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল, এই দুটোর সঙ্গে একটা আরেকজনের সঙ্গে কন্ট্রোল ইউনিট, একটা ব্যাটারি। আমরা দেখলাম যে হরিয়ানায় যখন বিধানসভা নির্বাচনটা হলো, অনেকগুলো বুথে যেখানে খুব মানে হিন্দিতে বা হরিয়ানা মানে কাঁটে কা টক্কর, মানে খুব কাছাকাছি লড়াই, সংঘর্ষটা খুবই কাছে, সেখানে আমরা দেখলাম ইভিএমের যে ব্যাটারি ইউনিট 99%। এটা কি করে হবে, কি করে সম্ভব? তো বিভিন্নভাবে কারচুপি হয়। ইভিএম ভিভিপ্যাট একটা, লোকের নাম বাদ করা, নতুন লোকের নাম ঢোকানো, ভোটার তালিকার ভেতরে নতুন লোকের নাম ঢোকানো। তাছাড়া এই কাকে ঢোকানো হবে, বাদ দেওয়া হবে আরেকটা, যারা বিএলও তারা কি, যারা বুথ লেভেল এজেন্ট আর যারা বুথ লেভেল অফিসার। আমাদের যারা বুথ লেভেল এজেন্ট তাদের কি ঘুষ দিয়ে বলা হচ্ছে তুমি এই কাগজটায় সই করে বাড়ি চলে যাও, এই মোটা একটা খামটা নিয়ে যাও সঙ্গে সঙ্গে? এটা কি হচ্ছে? আমি মনে করি হচ্ছে। এমনকি আমায় ভারতীয় জনতা পার্টির লোকেরাই কথাটা বলেছে। তো আমাদের দেশের যে পুরো যে নির্বাচনের ব্যবস্থা, যেটা নির্বাচনের যে সিস্টেম, যেটা অত্যন্ত দুর্বল হয়ে গেছে, এটা আমরা দেখেছি। এবং আমি মনে করেছি যে গত 11 বছর 12 বছরে ইচ্ছে করে এটাকে দুর্বল করা হয়েছে। মেনে নিলাম, এটা যারা ক্ষমতায় আছে তারা করছে, নির্বাচন আয়োগ তাদের একসঙ্গে তাদের সাহায্য করছে, কিন্তু আমি বিরোধী দলদেরও দোষ দেব, ওরা যথেষ্ট সতর্ক না। নির্বাচন আয়োগ যে জ্ঞানেশ কুমারও বলছে যে লোকে নালিশ করছে, কমপ্লেন করছে উইথাউট প্রুফ। তো তোমার সঙ্গে তুমি যদি না প্রমাণ করতে পারো যে কারচুপি হচ্ছে, তোমার তো কথা শুনবেই না। And for that, this is like a mock poll which we are conducting in our own village.
এই ডকুমেন্টারিটা করার পেছনে আমরা জানি প্রত্যেকটা গল্প থাকে, বিভিন্ন ছবি করার পেছনে একটা গল্প থাকে, এবং আপনি এক অর্থে সব্যসাচী, অসাধারণ লেখেন বলেন। এই ডকুমেন্টারিটা করার পেছনের কারণগুলো যদি একটু বলেন, বা সেই গল্পটা যদি একটু শেয়ার করেন। এই ডকুমেন্টারি বানাবার পেছনে আমি আর নাস্তিক রইলাম না, আমি বৌদ্ধ ধর্মের ভিক্ষুক হয়ে গেলাম, অজ্ঞবাদী হয়ে গেলাম। আমি 10টা লোকের দরজায় কট করলাম। আমি দুটো হাত বাড়িয়ে বললাম যে আমি ভিখিরি নই, আমি ভিক্ষু। একজন ভিখিরি, সে বাধ্য হয়ে তাকে ভিক্ষে চাইতে হয়, আমি জেনে শুনে ভিক্ষে চাইছি। একজন ভিখিরি তার নিজের পেট ভরার জন্য, তার বাচ্চা, তার কাছের লোকেদের পেট ভরার জন্য তারা ভিক্ষে চায়। যারা ভিক্ষু তারা ভিক্ষে চায় কেন? তারা ভিক্ষে চায় গৌতম বুদ্ধর আদর্শটা প্রচার করার জন্যে। কিন্তু যে তৃতীয় পার্থক্যটা, সেটা সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই পার্থক্যটা কি? সেই পার্থক্যটা হলো, তুমি একজন ভিখিরিকে যদি পয়সা না দাও, সে তোমাকে খালি গালাগাল না, শাপ দিতে পারে, অভিশাপ দিতে পারে। আমি চেষ্টা করছি ভিক্ষুক হতে পারিনি, আমি কারোকে গালাগাল দিই না, যে আমায় যা দেয় এইভাবে। তো আমায় কিছু লোক ঘুরিয়ে ফিরিয়ে সাহায্য করছে বলে এই ধরনের তথ্যচিত্র আমি বানাতে পেরেছি। আমরা খুব ছোট টিম নিয়ে কাজ করি, কিন্তু যারা কাজ করেছে তারা খুবই ভালো কাজ করেছে। অল্প বয়সী ছেলে মেয়েরা, এবং তারা যা খেটে কাজ করেছে। এটা আমার সৌভাগ্য যে আমি 70 বছরের, আমার বয়স 70 বছর, আমি 48 বছর আমি সাংবাদিকতা করছি। আজকে আমার মেয়ের বয়সী ছেলে মেয়েদের সঙ্গে কাজ করে তাদের জন্য গানের ভিডিও বানানো, তাদের জন্য ডকুমেন্টারি বানাবার আমি চেষ্টা করছি। এখানে একটা ইন্টারেস্টিং পার্ট উঠে এসছে, যেটা আমরা সত্যজিৎ রায়ের ভূতের রাজাতেও দেখেছিলাম, যে যদি আমরা সত্যজিৎ রায়ের ভূতের রাজার ওই সিকোয়েন্সটা দেখি, তাহলে দেখব সেখানে গোটা ভারতবর্ষ মিল ছিল। আপনি একটা আন্দোলনের মানচিত্রকে মেলাচ্ছেন ওই গানের ভেতরে, যেখানে চম্পারণের কথা উঠে আসছে, বুদ্ধের মাটির কথা উঠে আসছে। তার মানে কি এটাও একটা ভারতবর্ষকে মেলানোর গল্প? চেষ্টা। তবে এত সব করা সত্ত্বেও 10টা লোকের কাছ থেকে পয়সা দিল, কেউ একটা হোটেলে থাকতে জায়গা দিল, কেউ খাবার দিল, কেউ গাড়ি দিল। শেষ পর্যন্ত কী হলো? 243 বিধায়ক বিধানসভায়, বিহারের বিধানসভায়, 202 এনডিএ। ওরা নিজেরাই তো অবাক হয়ে গেল। তো এই কারচুপি, এই ম্যানিপুলেশন যেই স্তরে আজকে, সেটা আমার মনে হয় না আমাদের দেশে আমরা আগে দেখেছি। হ্যাঁ, এর আগে কারচুপি হয়েছে, আমি জানি। এই রাজ্যে হয়েছে, অন্য রাজ্যে হয়েছে, ভোট দিতে লোকেদের ভোট দেওয়া হয়নি, মানে ভোট দিতে মানে ওদের বাধা দেওয়া হয়েছে, ওদের ভয় দেখানো হয়েছে, অন্য লোকের নামে ব্যালটের ওপর ছাপ মেরে ব্যালট বক্সে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ভয় দেখিয়েছে। বিরোধী দলের প্রাপ্তিদের মানে বিরোধী দলের লোকেদের নির্বাচন দাঁড়াতে দেওয়ার সুযোগ পায়নি। অনেক ধরনের কারচুপি হয়েছে। কিন্তু আজকে এক না, গোটা 4, 5, 7 ধরনের যে কারচুপি যেটা হচ্ছে, আমি মনে করি ভারতবর্ষের ইতিহাসে আমরা দেখিনি। হিটলার সংসদীয় গণতন্ত্রকে বাতিল করে দিয়েছিল, পুড়িয়ে দিয়েছিল। কিন্তু আমরা দেখছি কি, এটা কি নিউ ফ্যাসিজম? যে নিউ ফ্যাসিজমে, যেটা ইজাদ আহমেদের মতো লোকেরাও বলেছেন, যে গণতন্ত্র স্ট্রাকচারালি থাকবে কিন্তু মরালি থাকবে না। দেখো, আজকে বিদেশের লোকেরা বলছে যে আমরা সত্যি গণতন্ত্র নয়, কন্ট্রোল ডেমোক্রেসি কেউ বলছে, কন্ট্রোল, অনেক ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে। এই বিষয় নিয়ে অতটা পড়াশোনা আমি করিনি, আমি জানি না। গণতান্ত্রিক যে এই পুরো আমাদের দেশের যে প্রসেসগুলো, যে কাঠামোটা ছিল, সেটা দুর্বল হয়ে গেছে। এতে আমি মনে করি আমি একদম সঠিক জানি, এতে আমার কোনো দ্বিধা নেই বলতে। তবে 40-এর দশকে, 30-এর দশকে জার্মানি, ইউরোপে হিটলার কি করেছিল, হিটলারের আত্মহত্যার কিছুদিন আগে
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার কিছুদিন আগে রুজভেল্ট, চার্চিল এবং স্তালিন একসঙ্গে এসেছিল ইয়াল্টা বলে, ব্ল্যাক সিতে একটা খুব সুন্দর জায়গায় এসেছিল। ততদিনে হিটলার দুর্বল হয়ে গেছে, কিন্তু এই তিনজন যাদের বিচারধারা আলাদা, আমি চার্চিলকে বলবো না কোনো দিনে যে ও ভালো লোক ছিল। এই আমাদের দেশে 1943 হ্যাঁ, আমাদের মানে যেই মহামারী যেটা হয়েছিল, যে 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 লোকেরা খেতে পায়নি, যেটা নিয়ে সত্যজিৎ রায়ের অশনি সংকেত বানানো হয়েছিল, এই রাজ্যে আমরা দেখেছি কি হচ্ছে। তবে যেটা হিটলারের সঙ্গে তুমি আজকে বা জার্মানি ওই সময় 40-এর দশকে 30-এর দশকে যা হচ্ছিল, আজকের দশকে দেখো ভারতবর্ষে 145 কোটির কাছাকাছি মানুষ। বিশ্বে কোনো দেশ নেই যে এত মানুষ আছে। চীনকে আমরা পাড়িয়ে ফেলে মানে চীনের আগে বেরিয়ে গেছি। ভারতবর্ষে 20 কোটি মানুষ মুসলমান। খালি দুটো দেশ আছে যেখানে বেশি মুসলমান, সেটা ইন্দোনেশিয়া এবং পাকিস্তান। এখন যারা আমাদের ক্ষমতায় আছে তারা যদি এই গত 11-12 বছরে এই 20 কোটি মানুষকে বোঝাতে চেষ্টা করেছে বা ওদের বলেছে যে তুমি হিন্দুস্তানে থাকতে চাও, তুমি দ্বিতীয় স্তরের নাগরিক হয়ে থাকো। যেমন কিছু গুরু গোলবার্কার বলেছিল যে ভারতবর্ষের হিন্দুস্তানের হিন্দুদের সবচেয়ে বড় শত্রু ব্রিটিশরা নয়, এটা হলো খ্রিশ্চানরা, কমিউনিস্ট, খ্রিশ্চান এবং মুসলমান। আজকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কী বলছে মিয়া মুসলমানদের সম্বন্ধে? এই ধরনের ভাষা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যবহার করবেন, এই কয়েক বছর আগে পর্যন্ত আমাদের কল্পনার বাইরে, কিন্তু আজকে এটা বাস্তব। তো পরিষ্কার বলছে মিয়া মুসলমান থেকে আমরা বার করে দেবো, এদের শেষ করে ফেলবো। তো এই নতুন ভারতবর্ষে যে আমরা আছি, এই নতুন ভারতবর্ষটাকে আমরা যদি নতুন করে বানাতে চাই, ওই প্রত্যেক তিনজনের ভেতরে যে একজন যে মনে করে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভগবানের অবতার, তারা কি অত সহজে বুঝবে যে না উনি মানুষ, উনি অবতার না, ভগবান না? তো আরও গুরুত্বপূর্ণ ব্যাপার যে ওই যে দুজন আছে, তিনজনের ভেতরে দুজন যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয়নি, তারা একসঙ্গে লড়তে পারবে? খুব গুরুত্বপূর্ণ জায়গায় প্রশ্নটা রেখেছেন। আমার শেষ প্রশ্ন আজকের মতো, তারপরে আরও গভীরভাবে এটা নিয়ে একদিন কথা বলবো। দুটো প্রশ্ন একসঙ্গে রাখবো। এক হচ্ছে, গত কয়েক দশকে আমরা দেখেছি এই এসআইআর ইত্যাদি ভোটবন্দির ফলে সবথেকে আক্রান্ত হচ্ছে গরিব মানুষ, সংখ্যালঘু মানুষ, দলিত মানুষ। গত কয়েক বছরে আমরা দেখেছি এই বিরোধী দলগুলোর কাছেও ভোটটা যেন একটা পদ্ধতি হয়ে উঠেছিল, যেটা আপনার ডকুমেন্টারিতেও কেউ একজন বলেছে যে প্রত্যেকটা দলকে গণতান্ত্রিক হতে হবে মনের দিক থেকেও। ভোটটা যেন পদ্ধতি হয়ে গেছিলো, গরিব মানুষ যেন শুধু একটা রিপ্রেজেন্টেশনে থাকে, মানে আখের কড়াইয়ে যেভাবে আখ মারাই হয়, তারা যেন আখ মারাইয়ের একটা বিষয়। তাহলে কি বিরোধী দলগুলোর এই রওয়াইয়া আজকে বিজেপিকে সুবিধে করে দিয়েছে এই বিষয়টা আনার জন্যে? আর দ্বিতীয় প্রশ্ন তার সঙ্গে সঙ্গে, আপনি যেটা আপনার ভাষণে বলেছেন যে গদি মিডিয়া তার কাজ করছে, কিন্তু বিকল্প মিডিয়াকে তার কাজ করতে হবে, কিন্তু সেখানে ব্যাংক ব্যালেন্স বা মিনিমাম অর্থনীতি একটা ম্যাটার করে, খালি পেটে ধর্ম হয় না। তাহলে বিকল্প মিডিয়ার পেছনে তো দাঁড়ানোর এই মুহূর্তে কোনো জায়গা ভারতবর্ষে নেই, তাহলে লড়াইটা হবে কি করে? এই দুটো বিষয়। আপনার কাজ যদি আপনার দর্শক, আপনার শ্রোতা, আপনার পাঠক পছন্দ করে এবং তারা যদি মনে করে যে আপনাকে সাহায্য করা খুব দরকার, আপনি বেঁচে থাকবেন। খালি বেঁচে থাকবেন না কেন, আপনি দৌড়তে পারবেন। কিন্তু অন্য যে প্রশ্নটা করছো, এটা একটা জটিল প্রশ্ন, এর সহজ কোনো উত্তর নেই যে কিভাবে আমাদের দেশে গণতন্ত্র যেটা দুর্বল হয়ে গেছে আবার আমরা শক্তিশালী বানাতে পারবো। যে মানুষের ভেতরের মাথায় যে বিষ ঢুকিয়ে ফেলা হয়েছে, সেটা কত বছর লাগবে বার করতে? যেই বিরোধী দল একজন আরেকজনকে গালাগাল দিচ্ছে, আর তাদের সামনে যে
একটা বড় একটা রাক্ষস আছে, তার বিরুদ্ধে লড়তে পারছে না। কে ছোট রাক্ষস, কে বড় রাক্ষস? বিহারে তারা তো এক হয়েছিল, হয়েছিল, হতে পারলো না। তাই কারণটা আমি বললাম, বেশিরভাগ সময় এসআইআর করে কোথায় নির্বাচন প্রচার করবে? আমাদের এই রাজ্যে বেঙ্গলের কি সমস্যা, যে যারা আমরা দিল্লিতে বসে বা ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্র দেখে বলছি যে না, আমাদের নরেন্দ্র মোদী খুব বড় রাক্ষস, আমাদের দিদি ছোট রাক্ষস, গ্রাম বাংলায় ঘুরে এসে তারা দেখছে না, গ্রাম বাংলার লোকেরা বলছে দিদির গুন্ডা বড় রাক্ষস, আরও ভয়ানক। ভারতীয় জনতা পার্টির যে সমর্থক, তাদের কাছে আমরা যাচ্ছি, কারণ আগে রাম পরে বাম, এই ধরনের কথা কে বলে, কেন বলে? এটা ভুলো না যে এই গত প্রায় 15 বছর হচ্ছে আজকে এই ধরনের যে মেরুকরণ হয়েছে এই রাজ্যে, খালি ধর্মের নামে না, রাজনৈতিক যে মেরুকরণটা হয়েছে, তার একটা কারণ যে যেই বাম, যারা এই রাজ্যে 34 বছর রাজত্ব করেছে, 7বার নির্বাচন জিতেছে, যেই কংগ্রেস প্রায় একই সময়ে, মানে মাঝখানে যুক্তফ্রন্ট ছিল, তাদের একজন বিধায়ক নেই। 294 বিধায়ক আছে পশ্চিমবঙ্গ বিধানসভায়, বামের একজনও নেই, কংগ্রেসের একজনও নেই। যে একজন এসেছিলেন অন্যদিকে, সেও চলে গেছে। এসআইআর এর ফলে কি বামপন্থীদের যে ভোট বেসটা থাকে দলিত এবং প্রান্তিক মানুষের, সেটাই কি ধ্বংস করে দেওয়া হয়? এটা, এই প্রশ্নের জবাব দেওয়া অত সহজ না, আমি সত্যি জানি না। কিন্তু আমি যেই ছবিটা দেখছি এই রাজ্যে, বিজেপি কি এরা বন্ধ করতে পারবে? একটা কথা বলে আমি শেষ করতে চাই। ধরে নাও তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার উনি জিতলেন এবং তৃতীয়বার উনি শপথ গ্রহণ করলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে। তারপরে দিল্লি নরেন্দ্র মোদী কী বলবে, অমিত শাহ কী বলবে, চিফ ইলেকশন কমিশনার কী বলবে, আমি বলে দিচ্ছি, দেখো তোমরা চেঁচাচ্ছিলে এতদিন ভোট চুরি, কারচুপি, টিএমসি জিতে গেছে, তামিলনাড়ুতে ডিএমকে জিতে যাবে, কেরালায় কংগ্রেসের নেতৃত্বে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট জিতে যাবে, এটাও সম্ভব। এই নিয়ে আমি জ্যোতিষী নই, কয়েক মাস আরও অপেক্ষা করো, আমরা সবাই জানতে পারবো। ফলে এক আকাশ নতুন স্বপ্নের কাছে পরঞ্জয় গুহ ঠাকুরদা বারবার আমাদের নিয়ে যান, সেই স্বপ্নকে আমরা পেলাম এবং প্রতিরোধের আগ্নেয়গিরিকে পেলাম। ধন্যবাদ আপনাকে।